আজ আমি এক্সপ্লেন করতে চলেছি এমন একটা ফ্যান্টাসি মুভি যেটা স্টোরি শুনলে আপনি অবাক হয়ে যাবেন। শেষটা মিস করবেন না। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। চলুন দেরি না করে শুরু করা যাক। ফিনিশড আর তার ছেলেকে দেখিয়ে গল্প শুরু হয়। ফিনিশডের ছেলের নাম এন্ডি। তারা দুজনে জঙ্গলে যাচ্ছিল একটা বড় জংলি শূকরকে মারার জন্য, কারণ শূকরটি গ্রামের ফসল খেয়ে নষ্ট করছিল। গ্রামবাসীরা শূকরকে মারার জন্য ফিনিশডকে ডাকে। ফিনিশডের কোনো ভয় নেই, যেভাবেই হোক এই শূকরটাকে কাবু করতে হবে। সে এন্ডিকে বলল, সবাই আমাকে হিরো মনে করে ভয় পেলে আমার সম্মান থাকবে কিভাবে। এরপর সে অস্ত্র তুলে শূকরের ওপর আক্রমণ করলো, কিন্তু অস্ত্রের আঘাতগুলো শূকরের ওপর কোনো প্রভাব ফেলল না। এন্ডি এগিয়ে আসে। সে তার হাতে থাকা অস্ত্র নিয়ে শূকরকে মারতে যায়, কিন্তু তার অস্ত্র শূকরের নাকে লাগে আর এর ফলে ঘুমিয়ে থাকা শূকর জেগে ওঠে। শূকরটি রেগে গিয়ে এন্ডিকে মারতে এগিয়ে যায়, কিন্তু তখনই ফিনিশ তার সামনে এসে তাকে বাধা দেওয়ার চেষ্টা করতে থাকে। কিন্তু শূকরটি প্রচণ্ড শক্তিশালী। সে ফিনিশকে উপরে ছুঁড়ে দিল, কিন্তু শেষে ফিনিশ শূকরের ওপরে গিয়ে পড়ল। এই সুযোগে এন্ডি ফিনিশের দিকে একটা দড়ি ছুঁড়ে দিল। ফিনিশ দড়ি নিয়ে শূকরের দুটো পাখা আর তার শিঙে বেঁধে দিল, যাতে শূকরটা ফিনিশের নিয়ন্ত্রণে চলে আসে। আর ফিনিশ সেটা নিজের মতো করে উড়ানো শুরু করলো। খুব দ্রুত সে তাকে উড়িয়ে গ্রামে নিয়ে গেল। গ্রামবাসীরা তখন দেখলো এত বড় একটা প্রাণীকেও ফিনিশ নিজের ইশারায় নাচাচ্ছে। তখন সবাই খুব খুশি হয় এবং সবাই তার প্রশংসা করতে থাকে। এদের মধ্যে এক জাদুকরী মেয়ে ছিল, তার নাম বাবা ইয়াকা। সে ফিনিশকে বলল, তুমি যদি সত্যি শক্তিশালী হও তাহলে আমার বাড়ির সামনে যে বড় পাথর আছে ওটাকে সরিয়ে দাও, কারণ পাথরটা তার বাড়ির সামনে আছে যা জল আসাকে আটকে দিচ্ছে। ফিনিশ বলল, এটা আমার কাছে কিছু না, আমি এর থেকেও অনেক বড় বড় সমস্যার মুখোমুখি হয়েছি। আর জাদুকরী আমাকে এই ছোট্ট একটা চ্যালেঞ্জ দিল। সে তার সাহসিকতার গল্প বলতে থাকলে জাদুকরী বলে, আমি আগে নিজের চোখে দেখব, তারপর বিশ্বাস করব। এটা শুনে সবাই হাসতে শুরু করলে ফিনিশ রেগে বাড়ি চলে গেল। সে জাদুকরীর ওপর খুব রেগেছিল, কারণ এখন তার সাহসের প্রশংসার বদলে সবাই তার মজা করছে। তাই সে তার ক্ষমতা সবাইকে দেখিয়ে দিতে চাচ্ছিল, যাতে সবাই আবার তার প্রশংসা শুরু করে। এন্ডি বলে, সামনে যে টাওয়ারটা আছে বলা হয় যে সেখানে একটা রাক্ষস অসাধারণ সুন্দর একটা মেয়েকে বন্দি করে রেখেছে, আর ওই মেয়েটা একটা রাজকুমারী। তুমি যদি ওই রাক্ষসকে হারিয়ে রাজকুমারীকে মুক্ত করতে পারো তাহলে পুরো দুনিয়ায় তোমার নাম ছড়িয়ে পড়বে, সবাই তোমার প্রশংসা করবে। ফিনিশ ঠিক করে সে অবশ্যই ওই রাক্ষসের সঙ্গে লড়বে আর রাজকুমারীকে রক্ষা করবে। তাই রাত হলেই ফিনিশ আর এন্ডি টাওয়ারের দিকে রওনা দিল। ওখানে পৌঁছে দেখলো আগে থেকে কিছু যোদ্ধা ওই রাক্ষসকে হারানোর জন্য এসেছে, কিন্তু তারা সবাই এসেছে রাজকুমারীকে বাঁচিয়ে তাকে বিয়ে করবে বলে। সবাই ফিনিশকে জিজ্ঞাসা করে, রাক্ষসটাকে পরাজিত করার পর রাজকুমারীকে কে বিয়ে করবে। এই কথা শুনে ফিনিশ বলল, আমি রাজকুমারীকে বিয়ে করতে আসিনি, আমি এসেছি সবার কাছে নাম করতে। ফিনিশ এন্ডিকে বলল যে সে ওই রাক্ষসটাকে একাই মারতে চায়, এজন্য সে সকালে অপেক্ষা করবে না। এটা বলে সে টাওয়ারের ভিতর জানালা দিয়ে চলে গেল। সেখানে পৌঁছে ফিনিশ দেখতে পেল সেই সুন্দর রাজকুমারীকে। সে ফিনিশকে বলল, তুমিও কি এখানে মরতে এসেছো? ফিনিশ বলল, আমি তোমাকে বাঁচাতে এসেছি। এটা শুনে মেয়েটি দৌড়ে ভেতরে চলে যেতে লাগলে তাকে থামাতে ফিনিশ তার হাত ধরে থাকলো। রাজকুমারী হাত ছাড়িয়ে একটা স্তম্ভের পেছনে লুকিয়ে গেল। তখনই পেছন থেকে একটা সাপ ফিনিশকে আক্রমণ করলে ফিনিশ ও সাপের মধ্যে লড়াই শুরু হয়। তখন ফিনিশ বুঝতে পারলো এটা কোনো সাধারণ সাপ না, এটা সেই দানবের লেজ। এটা দেখে সে দানবের ওপর ঝাঁপিয়ে পড়লো, কিন্তু যতই আঘাত করলো কিছু কাজ হলো না। দেখে সাপের মুখ হাতে ধরে নিজের সব শক্তি দিয়ে সাপের মুখ কাটাতে চেষ্টা করলো। সাপটা রেগে গিয়ে ফিনিশটের চোখে লালা ছুঁড়ে দিলে ফিনিশ অন্ধ হয়ে গেল। অন্ধ হয়েও ফিনিশ হার না মেনে পায়ে থাকা অস্ত্রটা নিয়ে
আবার ওই রাক্ষসটার ওপর আক্রমণ করলো, কিন্তু সেই মুহূর্তে রাক্ষসটা গায়েব হয়ে গেল। ফিনিশড এতবার আক্রমণ করলো যে টাওয়ার ভাঙার আওয়াজে সব যোদ্ধারাও জেগে উঠল। সবাই টাওয়ারের কাছে আসে, ধ্বংসাবশেষের চারিদিকে দেখতে লাগলো, কিন্তু কেউ কাছে এলো, কিন্তু কেউ রাজকুমারী বা রাক্ষস কোনো কিছুই দেখতে পেল না। অবশেষে ধ্বংসাবশেষের নিচ থেকে ফিনিশড ধীরে ধীরে উঠে আসে। এন্ডি জানতে পারলো যে ফিনিশড তার চোখ হারিয়েছে। বাড়ি চলে আসে। ফিনিশড চোখ হারিয়ে খুব রেগে গিয়েছিল। এন্ডি তার এই অবস্থা দেখতে পারছিল না, তাই সে বাবা ইয়াগার কাছে গেল। সে বাবা ইয়াগাকে বলল কিভাবে ফিনিশডের এই অবস্থা হয়েছে, কিন্তু বাবা ইয়াগা সাহায্য করতে অস্বীকার করে, কারণ যখন সে বিপদের সময় ফিনিশ তার সাহায্য করেনি এটা ফিনিশ জানতে পারে আর খুব দুঃখ পায়। এভাবেই ধীরে ধীরে সময় কাটতে থাকে। এন্ডি ফিনিশের কাছে আসা বন্ধ করে দিয়েছিল, সেজন্য তার সব কাজ খুব কষ্টে করতে হতো। তাকে বাইরে গিয়ে খাবার কিনে নিয়ে আসতে হতো, কিন্তু চোখে না দেখার কারণে বাচ্চারা তার ফল চুরি করে নিয়ে যেত। এদিকে তার জমানো টাকাও শেষ হয়ে আসছিল। একদিন এন্ডি ফিনিশের বাড়িতে আসলে সে রেগে গিয়ে এন্ডিকে বলে তার কাছে এন্ডির জন্য কোনো কাজ নেই। এটা শুনে এন্ডি সেখান থেকে চলে গেল। আস্তে আস্তে ফিনিশের সব টাকা শেষ হয়ে গেলে বাধ্য হয়ে ফিনিশ বাজারের পচাসরা ফল খেতে শুরু করলো। এমনকি একদিন এমন সময় আসলো যখন তার কাছে পচাসরা ফলও ছিল না। ফিনিশ তার ঝুড়ি নিয়ে বাজারে বসেছিল। বাবা ইয়াগা ওখান থেকে যাবার সময় ফিনিশকে দেখতে পেয়ে তার ঝুড়ি থেকে কিছু খাবার ফিনিশের ঝুড়িতে ঢুকিয়ে দিল। এর আগেই তারা দুজন কিছু কথা বলছিল। সেই সময় তখন গ্রামের ডাকাত হামলা করে, গ্রামের মানুষদের মারতে শুরু করলো। ফিনিশ কিছু দেখতে না পেলেও শুনতে পাচ্ছিল কিভাবে মানুষ মারা যাচ্ছে। ডাকাতরা তার কাছে আসলে সে শব্দ শুনে আবার তাদের ওপর আক্রমণ করলো। কিছু দেখতে না পারলে ও শুধুমাত্র শব্দের সাহায্যে সে 2-3 জনকে মারতে থাকে। আর একটা ডাকু ফিনিশের দিকে দড়ি ছুড়ে দিল, কিন্তু ফিনিশ সেই দড়ি ধরে ওই ডাকুটা ঘোড়া থেকে নামিয়ে ফেললো। তারপর তাকে টেনে এনে মারলো, কিন্তু পেছন থেকে তার ওপর হামলা করলে সে সেখানেই বেহুশ হয়ে পড়ল। যখন তার হুঁশ ফিরল তখন দেখলো সে একটা জাহাজে আছে। তাকে শক্ত করে বেঁধে রাখা হয়েছিল। ওই জাহাজে বাবা ইয়াগা আর গ্রামের অনেক লোকও ছিল। তারপর আমরা দেখি এন্ডিও ওখানে আছে। সে জাহাজে ঘুরছে দেখে বাবা ইয়াগা জিজ্ঞাসা করলো, তুমি কি করে এইভাবে ঘুরে বেড়াতে পারছো? অ্যান্ডি বলে, আমি ওদের সাহায্য করব, আর সাথে সাথে সে গ্রামের লোকেদের ওপর নজর রাখবো বলেছিল। এন্ডির কাছে এখন একটা সোনার চিরাগ আছে, যা সে ডাকুদের থেকে চুরি করেছিল। এন্ডি এই চিরাগ ঘষে পরিষ্কার করতে লাগলো। ঠিক তখনই একটা জিন বেরিয়ে এলো। সবাই সেটা দেখে ভয় পেয়ে গেল, এমনকি এন্ডিও। নিচে আওয়াজ শুনে একজন ডাকু সেখানে আসলে জিন ওই ডাকুকে মারধর করে উপরে ছুড়ে দিল। জিন এন্ডির কাছে গিয়ে তার ইচ্ছা জানতে চাইলে এন্ডি বলল চিরাগে ফিরে যাও, আর সে আবার চিরাগে ফিরে গেল। তখন একটা ডাকু এসে এন্ডির গলায় তরোয়াল ধরে তার থেকে চিরাগটা ছিনিয়ে নিল। কিছুক্ষণ পরে জাহাজটা আরবিআই পৌঁছায় সবাইকে বিক্রি করার জন্য, যেখানে একটা মুখোশ পরার লোক এসে ফিনিশ, বাবা ইয়াগা এবং এন্ডিকে কিনে নিলেন। তিনি তাদের নিজের প্রাসাদে নিয়ে গেলেন, যেখানে পৌঁছানোর পর সবাই এত বড় প্রাসাদ দেখে অবাক হয়ে গেল। ওই প্রাসাদে রোবটরা কাজ করছিল। লোকটি মুখোশ খুলে বলে, আমি একজন বিজ্ঞানী আর এই সব রোবট আমি বানিয়েছি। ফিনিশ তখন তার গল্প শোনালো, কিভাবে সে আগে একজন খুব শক্তিশালী যোদ্ধা ছিল আর অন্ধ হয়ে যাওয়ার পর তার জীবন যেন নরক হয়ে গিয়েছিল। তখন বিজ্ঞানী বলল, আমি তোমার আর বাবা ইয়াগার কথা শুনেছি। খাবারের সময় হলে বিজ্ঞানী তার রোবট দিয়ে খাবার নিয়ে এলো। সবাই মনে করলো এটা কোনো জাদু, কিন্তু বলল এটা কোনো জাদু না, আমি গত 500 বছর ধরে এ নিয়ে কাজ করছি। এটা শুনে ইয়াগা অবাক হয়ে বলল, তুমি 500 বছর ধরে এত তরুণ কিভাবে থাকতে পারো? তখন বিজ্ঞানী বলল, আমি এমন একটা রাসায়নিক তৈরি করেছি যা খেলে মানুষ চিরকাল তরুণ থাকতে পারে। তারপর তিনি 3 জনকে তার ল্যাবে নিয়ে গেলেন।
সেখানে গিয়ে ফিনিশ জিজ্ঞাসা করলো, তুমি এটা কিভাবে তৈরি করেছো? এটা খেলে কি আমার চোখ ভালো হয়ে যেতে পারে? বিজ্ঞানী বলে, না, কিন্তু আমার কাছে আরেকটা জিনিস আছে। এই বলে সে ফিনিশকে একটা চশমা পরিয়ে দেয়, আর ফিনিশ আবার সব কিছু দেখতে পায়। বিজ্ঞানী বিশ্বাস করত বিজ্ঞানের সাহায্যে যে কোনো অলৌকিক কাজ করা সম্ভব, আর যারা জাদু ব্যবহার করে তারা পৃথিবীকে ক্ষতি করে। আর এই ক্ষতি করা জিনিসগুলো শেষ করার জন্যই সে একটা মেশিন বানিয়েছে। নিজের কথার প্রমাণ দিতে সে সেই চিরাগটা বের করলো, যা সে ডাকাতদের থেকে কিনেছিল। ইয়াগা বলল এটা ঝুঁকিপূর্ণ হতে পারে, কিন্তু বিজ্ঞানী থামলো না। সে চিরাগ ঘষল আর তার মধ্যে থেকে জিনি বেরিয়ে আসলো। তারপর সে তার মেশিন চালিয়ে জিনকে নিজের মধ্যে আটকে ফেললো। তারপর সে বলল, দেখো, আমার আবিষ্কার জিনকে শেষ করে দিয়েছে। সেই রাতে বিজ্ঞানীর খবর আসলো যে কাছে এক পাহাড়ে একটা দানব আছে, যা সাধারণ মানুষদের ক্ষতি করছে। বিজ্ঞানী বলল, তাকে তো ধরতেই হবে। যখন এই কথা ফিনিশ জানতে পারলো যে ওই দানবের মুখ সিংহের মতো আর লেজ সাপের মতো, তখন ফিনিশ বুঝে গেল এটা সেই দানব যেটা তাকে অন্ধ করে দিয়েছিল। ফিনিশ বিজ্ঞানীকে বলল, আমিও সাথে যাব, আমাকে ওই দানব থেকে বদলা নিতে হবে। এরপর বিজ্ঞানী ফিনিশকে একটা গ্যাজেট দিল, যা যদি রাক্ষসের কাছে রাখা হয় তাহলে সে নিজে নিজেই তাতে আটকা পড়ে যাবে। রাতে বাবা ইয়াগা লুকিয়ে বিজ্ঞানীর ল্যাবে ঢুকে ওই কেমিক্যালটা খুঁজতে থাকে, যাতে সে চিরকাল তরুণ থাকতে পারে। কিন্তু বিজ্ঞানী তাকে ধরে ফেললো এবং বলল, তোমরা যদি রাক্ষসকে ধরতে সফল হও তাহলে তোমাকে আমি ওই কেমিক্যালের একটু অংশ দেব। পরের দিন সবাই প্রস্তুত হলে বিজ্ঞানী নিজের স্পেসশিপ দেখিয়ে বলল, এর সাহায্যে তারা সেখানে খুব দ্রুত পৌঁছাতে পারবে। সে সবাইকে সেটি চালানো শিখিয়েছিল। বিজ্ঞানী ফিনিশের হাতিয়ারটাও দারুণ করে দিয়েছিল। শুধু একটা বাটন চাপলেই সব কিছু করা যেত, যা সাধারণ হাতিয়ার আগে পারত না। এবার তারা সেই উড়ন্ত জাহাজে খুব তাড়াতাড়ি সেই পাহাড়ে পৌঁছালো যেখানে রাক্ষসটা ছিল। অনেকক্ষণ খোঁজাখুঁজি করার পর অবশেষে ফিনিশ ওই রাক্ষসের পায়ের ছাপ একটা গুহার ভেতরে চলে যাচ্ছে। ফিনিশ বিজ্ঞানীর মেশিনটা গুহার বাইরে রেখে দিল। ফিনিশ জানতো রাক্ষসকে শুধু বন্দি করতে হবে, তাই সে গুহার ভেতরে ঢুকে নিজের অস্ত্র দেখিয়ে রাক্ষসকে ডাকলো আর তারপর বাইরে বেরিয়ে আসলো। বাইরে বেরোনোর সাথে সাথেই তার মাথা একটা গাছের সাথে ধাক্কা লাগলো আর সে সেখানেই বেহুশ হয়ে পড়লো। রাক্ষসটাও গুহার বাইরে বেরিয়ে এলো। রাক্ষসটা ফিনিশকে কিছু করতে না পারার আগেই বাবা ইয়াগা দ্রুত ওই মেশিনটা চালু করে দিল। মেশিনের ভিতর থেকে অনেকগুলো চেন বেরিয়ে আসে এবং রাক্ষসটাকে টেনে ভিতরে নিয়ে গেল। তারপর বাবা ইয়াগা আবার সুইচ চাপলো আর মেশিন বন্ধ হয়ে গেল। কিছুক্ষণ পর ফিনিশ এর হুঁশ এলো এবং সবাই মিলে ফিরে যাওয়ার পথ ধরলো। পথটা অনেক লম্বা ছিল, তাই তারা রাতের বেলা মাঝপথে একটু বিশ্রাম নিল। রাতে পিঞ্জরার ভিতর থেকে ফিনিশ একটা মেয়ের কণ্ঠ শুনে পিঞ্জরাটা খুলে দেখতে লাগলো। বাবা ইয়াগা তাকে এমন করতে বাধা দিল, কিন্তু সে মানল না। পিঞ্জরাটা খুলতেই ভিতরে সেই রাজকুমারী ছিল যাকে ফিনিশ টাওয়ারের ভিতরে পেয়েছিল। বাবা ইয়াগা বলল, এর মানে রাজকুমারীটি আসল দানব। কিন্তু ফিনিশ তাদের কথা শুনতেই চাইছিল না, কারণ রাজকুমারীর প্রতি তার মন পড়ে গিয়েছিল। ফিনিশ সেই রাজকুমারীর দিকে হাত বাড়ালো। ঠিক তখনই বাবা ইয়াগা তাকে ঠেলে দিল আর খাঁচাটা বন্ধ করে দিল। রাজকুমারী বলল, আমি তোমার হাত ধরিনি, কারণ আমার উপর একটা অভিশাপ আছে। যদি কোনো মানুষ আমাকে স্পর্শ করে আমি দানবে পরিণত হয়ে যাব। রাজকুমারী বলল, আমি খারাপ না, আমি কাউকে ক্ষতি করি না, যতক্ষণ কেউ আমার উপর আক্রমণ না করে। অন্যদিকে আমরা দেখি বিজ্ঞানী একজন কৃষকের বিড়াল চুরি করেছে। কৃষক তার কাছে ভিক্ষা চেয়েছিল যে এই বিড়াল কারো ক্ষতি করে না, কিন্তু বিজ্ঞানী কৃষকের কথা শোনেনি। সে বিড়ালটাকে নিজের মেশিনে নিচে রেখেছিল। এই মেশিন যে কোনো জিনিসের জাদুকরী শক্তি টেনে নিয়ে যায়, আর তারপর বিড়ালটাকে একটা কেমিক্যালেই বদলে দিল, যেটা সায়েন্টিস্ট নিজের আলমারির মধ্যে রেখে দিল। ওখানে সায়েন্টিস্ট অনেকগুলো কেমিক্যাল আগেই জমা করে রেখেছিল। অন্যদিকে রাজকুমারী আর ফিনিশ প্রেমে পড়ে গিয়েছিল। বাবা ইয়াগা আর এন্ডি ওদের ধরে নিয়ে সায়েন্টিস্টের কাছে নিয়ে যাচ্ছিল। ওরা যখন সায়েন্টিস্টের প্রাসাদে পৌঁছালো তখন দূর থেকে সায়েন্টিস্টকে দেখতে লাগলো।
তারা দেখলো সায়েন্টিস্ট একটা জাদুকরি পাখির সব জাদু টেনে নিয়ে ওটাকে কেমিক্যাল বানিয়ে নিজের রোবটগুলোর মধ্যে ঢুকিয়ে দিল। এর মানে ছিল এই রোবটটা জাদুর সাহায্যে চলছে, বিজ্ঞানের দ্বারা নয়। তারপর বাবা ইয়াগা খুব রেগে তার সামনে এসে বলল, তুমি মিথ্যাবাদী, এই রোবট কোনো আবিষ্কার নয়, বরং জাদুতে চলা পুতুল। তার মানে তোমার বয়সও জাদুর সাহায্যে বাড়ানো হয়েছে। এটা শুনে বিজ্ঞানী রেগে গেল আর বলল, আমার সত্যি জানলে কেউ বেঁচে থাকে না। এরপর বাবা ইয়াগা আর এন্ডি সেখান থেকে ভয় পেয়ে পালিয়ে গেল। এরপর বাবা ইয়াগা ফিনিশড আর রাজকুমারীকেও মুক্ত করে দিল, কারণ সে বুঝে গিয়েছিল এই বিজ্ঞানী ওর সঙ্গেও একই কাজ করবে। রাজকুমারী বলল সে ওই বিজ্ঞানীকে জানে, অনেক দিন ধরে সে তার পেছনে লেগে আছে। তখন বিজ্ঞানী ওখানে এসে হাজির হলো। সে তার সব রোবটকে একসাথে করা যাতে কেউ পালাতে না পারে, আর তারপর রাজকুমারীর ভেতর থেকে জাদু যন্ত্র দিয়ে টেনে নিতে শুরু করলো। ফিনিশড ওকে বাঁচাতে চাইলো, কিন্তু সে বাধা ছিল। সে রাজকুমারীর হাত ধরে রাখলো যাতে সে রাক্ষসের মধ্যে পরিণত হয়। রাক্ষসে পরিণত হতেই রাজকুমারী সেখান থেকে পালিয়ে গেল। সুযোগ পেয়ে বাবা ইয়াগা আর ফিনিশডও সেখানে পালিয়ে গেল, কিন্তু বিজ্ঞানীর লোকজন তাদের পিছু করলো। বাবা ইয়াগা তাদের থেকে পালানোর জন্য তার জাদু ব্যবহার করলো। সে তরমুজের বীজ তাদের ওপর ছুঁড়ে মারলো, যা হঠাৎ তরমুজে বদলে গেল। বিজ্ঞানীও তার বড় রোবট বের করলো। সে যে কোনো অবস্থায় ফিনিশড আর বাবা ইয়াগাকে ছাড়তে চায় না, কারণ তারা তার সত্যিটা জানে। ইন্ডি বিজ্ঞানীকে বোঝালো যে আমাদের কাছে যতটা জাদুময় রাসায়নিক আছে সেটা অনেক। এরপর সে রোবটের ভেতর থেকে ফিনিশড আর ইয়াগার উপর গুলি চালাতে শুরু করে। যেই মুহূর্তে রোবটটি ইয়াগার সামনে আসলো আর তার লাগানো যন্ত্র ইয়াগার ভেতরে জাদু টানতে শুরু করলো, এর ফলে ইয়াগা একদম বুড়ো হয়ে যেতে লাগলো। ফিনিশড কচ্ছপ রোবটটার উপর চড়ে বসে গেল। বিজ্ঞানী এটা দেখে হাত বাড়িয়ে ফিনিশডকে নিচে ফেলে দিতে চায়, কিন্তু ফিনিশড পড়ে না গেলেও তার চশমা পড়ে যায়। এখন সে আর দেখতে পারছিল না। বাবা ইয়াগা এটা দেখে ফিনিশডকে সাহায্য করতে শুরু করলো। ঠিক তখনই সেই রাক্ষস রূপ নেওয়া রাজকুমারী এসে পৌঁছালো। তাকে দেখে বিজ্ঞানী ভয় পেল, আর ফিনিশড কচ্ছপের গলায় শিকল বেঁধে দিল আর তাকে উল্টে দিতে লাগলো। এরপর রোবটের ভেতরে থাকা সব জাদুকরি কেমিক্যাল নিচে পড়তে শুরু করলো। সায়েন্টিস্ট তার জাদুকরি পাখা দিয়ে সেখান থেকে পালানোর চেষ্টা করলো, কিন্তু তার পাখাগুলো কাজ করলো না এবং সে নিচে সেই জাদুকরি কেমিক্যালের মধ্যে পড়ে মারা গেল। আর ফিনিশডও এখন ক্লান্ত হয়ে অচেতন হয়ে পড়েছিল। রাজকুমারী তাকে সেখানে পড়ে থাকতে দেখে কেঁদে উঠল। সে ফিনিশকে সত্যি মন থেকে ভালোবাসতে শুরু করেছিল। ঠিক তখনই রাজকুমারীর চোখের জল ফিনিশের চোখে পড়ল। হঠাৎ সে চেতনা ফিরে পেল, সাথে সাথে তার দৃষ্টিশক্তিও ফিরে এসেছিল। ফিনিশ তার কাছে নিজের ভালোবাসার কথা বলল আর রাজকুমারীর সাথে সবসময় থাকার প্রতিশ্রুতি দিল। কিন্তু রাজকুমারী বলল তার অভিশাপের কারণে সে তার সাথে থাকতে পারবে না। ফিনিশ মন খারাপ করে বাকি সাথীদের নিয়ে গ্রামে ফিরে এলো। যখন বাবা ইয়াগা আবার যুবক হওয়ার উপায় খুঁজছিলেন, তখন সে রাজকুমারীর অভিশাপ ভাঙার উপায়ও পেয়ে গেল। সে খুশিতে ফিনিশের কাছে গিয়ে এই সুখবরটা দিল। বলল এই অভিশাপ শয়তানিভাবে রাজকুমারীর ওপর চাপানো হয়েছে, এতে ওর কোনো ভুল নেই, আর এখন ওদের পরের কাজ রাজকুমারীর অভিশাপ কাটাতেই হবে। কিন্তু সেটা হয়তো এই মুভির পরের পার্টে দেখানো হবে, যা এখনো বের হয়নি। ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন।